মশলাটা বুঝে দিই। হ্যাঁ হ্যাঁ এদিকে তো ঢুকবো, হ্যাঁ এদিকে ঢুকবো। কেমন তাহলে হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ইফতারের পর মুহূর্তে আমাদের ক্লাস। আশা করি আজকে আর তোমরা দুর্বল নাই, বিকজ ইফতার তো করেই ফেলছো। সো আজকে সবাই এনার্জেটিক থাকার কথা। সো সবাই একটু দ্রুত জয়েন করো, তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও, তারা যেন একদম ক্লাসটা শুরু থেকে করতে পারে। ওকে, সো আমরা লাস্ট ডেতে যেখানে শেষ করেছিলাম এখান থেকে আমরা শুরু করব। ওকে, আমরা আজকে হচ্ছে কি প্রেষণা ও যোগাযোগ এই টপিকটা দিয়ে শুরু করব। ওকে, সো তোমরা একটু সবাই দ্রুত জয়েন করো অ্যান্ড ফ্রেন্ডদেরকেও মেনশন করে দাও, দেন আমরা আলোচনায় চলে যাব। ওকে, খুব বেশি সময় নিব না, একদম সরাসরি আলোচনায় যাব অ্যান্ড টপিকটা ক্লিয়ার করে আমরা কী করবো, আজকের মতো ক্লাস শেষ করবো। ওকে, বিকজ এরপরে আবার তারাবির নামাজের একটা বিষয় আছে, সো আমরা খুব বেশি সময় নিব না। ওকে, সো সবাই একটু দ্রুত জয়েন করি এবং বন্ধুদেরকে মেনশন করি। ওকে, সো আশা করি এভরিথিং ইজ ক্লিয়ার। ওকে, ওকে, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে প্রেষণা। প্রেষণার ইংরেজি কি ভাই? প্রেষণার ইংরেজি যদি বলি আমরা এটাকে বলবো কি, মোটিভেশন। কি ভাই? মোটিভেশন। ওকে, মোটিভেশন। ওকে, আমরা জানি যে ব্যবস্থাপনা প্রক্রিয়ার যে কাজগুলা, হ্যাঁ, ব্যবস্থাপনা প্রক্রিয়ার কি কি কাজ বা প্রক্রিয়া কি কি ছিল? পজড, এমসিসি। ওকে, তাহলে আমরা প্ল্যানিং শেষ করলাম, আমরা অর্গানাইজিং মানে সংগঠন শেষ করলাম, আমরা কর্মী সংস্থান শেষ করলাম, আমরা নির্দেশনা ও নেতৃত্ব শেষ করলাম। এখন আমরা আছি কোথায়? মোটিভেশনে। ওকে, মোটিভেশন বা প্রেষণা। ওকে, আচ্ছা, সো প্রেষণার কথা যদি বলি, প্রেষণা মানে কি? আমাদেরকে কোনো কাজ করতে কি করা? অনুপ্রাণিত করা, উৎসাহিত করা। কি করা? অনুপ্রাণিত করা, উৎসাহিত করা। এটা নানাভাবে হতে পারে। এটা হতে পারে ভালো কথা বলে, হ্যাঁ, এটা হইতে পারে টাকার লোভ দেখায়, হইতে পারে, হ্যাঁ, হইতে পারে তোমাকে সুবিধা দিয়ে, হইতে পারে তোমাকে যে কোনো ওয়েতে হইতে পারে তোমাকে মোটিভেট করা, কাজে আগ্রহী করে তোলা, উৎসাহী করা, হ্যাঁ, নানা কিছু। ওকে, সো আমরা যদি একটু দেখি বই কি বলে বা আমাদের ভদ্র ভাষা বা বইয়ের ভাষায় এটার ডেফিনেশনটা কি হবে? কি বলতেছে? প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কর্মীদের কর্মক্ষমতা পূর্ণ ব্যবহারের লক্ষ্যে তাদের অনুপ্রাণিত করা, উৎসাহিত করা ও প্ররোচিত করা বা ইনফ্লুয়েন্স। প্ররোচিত মানে কি? ইনফ্লুয়েন্স। সো ইনফ্লুয়েন্স করার প্রক্রিয়াকে বা কাজকে আমরা কি বলতেছি? প্রেষণা বলতেছি। ওকে, সো প্রেষণার উৎপত্তি হয় বেসিক্যালি অভাব থেকে। অভাব যদি আমাদের না থাকে তাহলে প্রেষণা হবে না বাবা, তুমি মোটিভেট ফিল করবে না। ওকে, লাইক কিভাবে অভাবটা? লাইক আমি তোমাকে বললাম যে আমি তোমাকে কি করবো, তুমি যদি আজকে 1 ঘন্টা পরো আমি তোমাকে 500 টাকা দিব। এখন ভাই তোমার যদি টাকার অভাব না থাকে, তোমার যদি টাকা থাকে ভরপুর টাকা, টাকা দিয়ে আর কি হইব, হ্যাঁ, 500 টাকা দিলেই বা কি, ঠিক আছে, তোমার কাছে এটা মোটিভেশন ফিল হবে না। কিন্তু যার টাকা নাই, যার পেটে ক্ষুধা আছে, তাকে যদি বলি যে আজকে যদি তুমি পড়ো বা ভালো একটা রেজাল্ট করো তোমাকে কাচ্চি ট্রিট দিব, হ্যাঁ, তাইলে কি হবে? সে কিন্তু মোটিভেট ফিল করবে। ওকে, ক্লিয়ার? সো এটাই হচ্ছে যে বেসিক কথা। ওকে, সো অভাব, তাড়না, আচরণ, এরপর উদ্দেশ্য বা লক্ষ্য, এই বেসিক জিনিস। এরপরে দেখো প্রেষণার প্রক্রিয়াটা কিভাবে হবে। ওকে, প্রথম হচ্ছে কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এমসিকিউ, ওকে, এমসিকিউর জন্য এখানে এমসিকিউটা কিভাবে আসতে পারে? লাইক দেখো এখানে বলতেছে কি, প্রথমত আমাদেরকে মোটিভেট করতে হলে, কাউকে যদি আমি মোটিভেট করতে চাই তাহলে কি করতে হবে? তার আসলে কিসের ল্যাকিংস আছে, তার কিসের আসলে মানে তার কি অভাব আছে সেটা আমার কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে। ওইভাবে যে যে মানে যার যেরকম
তাকেও এরকম ট্রিট করতে হবে। লাইক কারো যদি টাকার অভাব থাকে তাকে টাকা দিতে হবে, কারো যদি চিকিৎসা দরকার হয় তাকে চিকিৎসা দিতে হবে। হ্যাঁ, কারো যদি কি হয় যে থাকার ব্যবস্থা হয় তাকে থাকার ব্যবস্থা করে দেওয়া। তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কারণ সবার প্রয়োজনটা, সবার অভাবটা একই রকম হয় না। তো এখানে বলছে কর্মীদের অভাব বা প্রয়োজন মূল্যায়ন, মানে তুমি দেখবা আসলে কি প্রয়োজন ওদের। হ্যাঁ, এরপরে কি করবা, প্রেষণের উপায় বা পদ্ধতি চিহ্নিতকরণ। তো প্রথমে তোমার প্রবলেমটা আমি ফাইন্ড আউট করবো, এরপরে কিভাবে তোমাকে ট্রিটমেন্ট দেওয়া দরকার সেটা ব্যবস্থা করতে হবে। ওকে, ইনশাল্লাহ। আমি বলতেছি কি, দানোয়ার স্যার আমরা ভার্সিটিতে চান্স পেলে আমাদেরকে একটা করে কি ঘুরে গিফট করবে, এটা আমাদের মোটিভেশন, তাই নাকি? আচ্ছা, হ্যাঁ, চান্স পাও, চেষ্টা করো, ইনশাল্লাহ, দেখা যাক। ওকে, দেখো, প্রেষণের উপায় বা পদ্ধতি আমাদের বের করতে হবে যে কার জন্য কোনটা, হ্যাঁ, মানে ইমপ্লিমেন্টেবল। ওকে, এরপরে প্রতিষ্ঠানের সামর্থ্য বিবেচনা করা। লাইক এখন আমি লাইক যদি বলি, হ্যাঁ তোমরা চান্স পাও, চান্স পাইলে তোমাদেরকে কি করব, তোমাদের একটা সবাইকে বিএমডব্লিউ করে গাড়ি দিব, তাহলে এটা কি আদৌ ফিজিবল, মানে বাস্তবায়নযোগ্য? না, কারণ ওই সামর্থ্য তো নাই আমার বা প্রতিষ্ঠানের নাই। তো যেটা করতে পারে, আমরা কি মোটিভেট করি যে তোমরা চান্স পাও, তোমাদের একটা সংবর্ধনা অনুষ্ঠান হবে, সবাই আসবা, তোমাদেরকে গিফট দিব, আমাদের টি শার্ট দিব, ক্রেস্ট দিব, হ্যাঁ তোমাদেরকে গাইড করবো যেন ভার্সিটিতে কীভাবে চলতে হবে, এই বেসিক জিনিসগুলো নিয়ে আমরা কথা বলার সুযোগটা রাখি বা তোমাদেরকে ওইভাবে মোটিভেট করতে পারি। ওকে, সো প্রাতিষ্ঠানিক সামর্থ্যটাও বিবেচনা রাখতে হয়। এরপর চূড়ান্তভাবে আমার নির্বাচন করতে আসলে কি ধরনের আমি সুবিধা দিব, কর্মীদেরকে উদ্বুদ্ধকরণ, উদ্দীপকের প্রয়োগ এবং এটা দেওয়া, চাহিদা পরিতৃপ্তি, মানে তোমার যে মানে তোমার যে চাওয়া পাওয়াটা ছিল এটা পূরণ করলাম, তুমি কি হইলা, খুশি হয়ে গেলা। হ্যাঁ, এই প্রবলেম সলভ, এই জায়গায় পরিতৃপ্ত মানে কি সলভ। এরপরে কি হবে, নতুন অভাবের সৃষ্টি হবে, মানে একটা প্রবলেম সলভ আরেকটা প্রবলেম আসবে। সো তখন আবার নতুনভাবে আবার আমাদের ইয়ে করতে হবে। এখন এটা তো বুঝলা, এখন এই পুরাটা কি মানে এত ডিটেলসে বুঝার কি দরকার আছে? না, অত ডিটেলসে তোমার পরীক্ষা আসবে না, বাট নিজে বোঝার জন্য দরকার আছে, বা তুমি যখন অন্য কাউকে পড়াতে যাবা তখন তোমার এটা প্রয়োজন হতে পারে। লাইক ধরো তুমি টিউশন করাতে যাবা, হ্যাঁ এইচএসসিতেও তো এই জিনিসটা পাবা, সো তখন তোমার কাজে লাগবে, বা তুমি কাউকে বুঝাইতে গেলে, বা তুমি একাডেমিক লাইফে এগুলো পাবা। তোমার ধরো অনার্স লাইফে তুমি হয়তো এটার ইংরেজি ভার্সনটা পাবা, তুমি এখন যা পড়তেছো এটা তোমার অনার্স লাইফে ফার্স্ট ইয়ারে কাজে লাগবে। ওকে, সো এখন তাহলে এখানে এমসিকিউতে কিভাবে আসতে পারে, বলবে যে প্রেষণা প্রক্রিয়া বা চক্রের প্রথম কাজটা কি, প্রথম কাজটা কি, হ্যাঁ, আর শেষ ধাপ বা শেষ কাজটা কি। ওকে, এভাবে তোমার কোশ্চেন আসতে পারে। ক্লিয়ার? প্রেষণের গুরুত্ব, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না বেসিক্যালি, বুঝছো? প্রেষণের গুরুত্বটা অতটাও ইম্পর্টেন্ট কিছু না, এরপরও দেখে রাখবা। ওকে, যে কেন আসলে প্রেষণটা দরকার, মানব শক্তি সর্বোত্তম ব্যবহারের জন্য মনোবল উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, উদ্দেশ্য অর্জন, উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক, শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস, অভাবের পরিতৃপ্তি, জীবনযাত্রার মান উন্নয়ন, মানে প্রেষণা দিলে এই প্রবলেমগুলোর সমাধান হয়। সো শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস, এই পয়েন্ট একটু মনে রাখবা। শ্রম ঘূর্ণায়মানতা কি জিনিস এটা বুঝবা। শ্রম ঘূর্ণায়মানতা মানে হচ্ছে যে মানুষজন কর্মক্ষেত্র যে পরিবর্তন করে, এই মানে রেটটা কমে আসে। লাইক ধরো আমাদের এখানে, আমাদের এখানে কি মানে এখানে তো টিচার লাগে না আমাদের সার্ভিসটা প্রোভাইড করতে। এখন মানে আমাদের এখানে টিচাররা কি ঘন ঘন আইসা যে মানে এখানে টিকতে পারে না, নাকি এখানে থাকে, এটা আর কি বুঝে শ্রম ঘূর্ণায়মানতা, মানে কর্মস্থল পরিবর্তন করার হারটাকে কি শ্রম ঘূর্ণায়মানতা বলে। সো এইটা যত বেশি ঘূর্ণায়মানতার হার বেশি হবে, এটা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। কারণ কি, মানুষজন আসবে, এখানে টিকবে না, 2 দিন পর পর চেঞ্জ হবে, দ্যাট মিনস এখানে কাজটা স্টেবল হবে না। যেমন আমরা একটা দেশের ক্ষেত্রে বলি কি, নির্বাচিত সরকার হওয়া বা নির্বাচন হওয়াটা ইম্পর্টেন্ট কেন, হ্যাঁ, বা একটা সরকার দীর্ঘদিন ধরে মানে একটা যেন একটা নির্দিষ্ট সময় কাজ করে, হ্যাঁ, এই সুযোগটা পাওয়াটা দরকার। কারণ প্রতি বছর যদি আমার সরকার চেঞ্জ হয় তাহলে তো কেউ কোনো কাজই করতে পারবে না, চেঞ্জ হইতে হইতেই অবস্থা খারাপ। তো প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এই জিনিসটা। ওকে, সো এইগুলো একটু পয়েন্টগুলো দেখবা, নট নেসেসারি খুব বেশি মানে জীবন যৌবন দেওয়া পড়ার কিছু নেই, জাস্ট একটু দেখে রাখবা। ওকে, লাইক ধরো তোমার যদি বলে যে নিচের কোনটি প্রেষণার গুরুত্ব আসতেও পারে, লাইক তোমার 35টা কোয়েশ্চেন হবে, কোত্থেকে করবে, টিচারের মাথা মতো যদি ঠিকঠাক না থাকে যে কোনো জায়গা থেকে দিয়ে দিতে পারে। ওকে, এরপরে দেখো প্রেষণা ও মনোবলের সম্পর্ক, এটা তুমি একটু মোটামুটি ইম্পর্টেন্ট, মানে খুব বেশি ইম্পর্টেন্ট বিষয়টা এমন না, মোটামুটি ইম্পর্টেন্ট হিসেবে ধরে পড়তে পারো।
লাইক আমার যদি উচ্চ প্রেরণা হয়, যদি আমি কি করা হয়, খুব বেশি মোটিভেশন দেওয়া হয়, তাহলে কি হবে? আমি অনেক বেশি খুশি থাকবো, তাই না ভাই? আমাকে ধরো 500 টাকার জায়গায় যদি কেউ 1000 টাকা দেয়, তাহলে কি হবে? আমি আর বেশি খুশি হব না? হব। ওকে, তাহলে কি হবে? মনোবলও বাড়বে। মানে এটা সিম্পল জিনিস, নর্মালি এটা মুখস্থ করার কিছু নেই, বুঝবা। আর যদি প্রেশারটা কম থাকে, তাহলে আমার সন্তুষ্টিও কম থাকবে, মনোবলও কম থাকবে। এটা খুব বেশি মানে জটিল কিছু না। ওকে, এই যে এখানে আমরা চলে আসছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই চ্যাপ্টারে যদি বলা হয় যে ভাই আমি এই চ্যাপ্টার থেকে কিছু পড়তে চাই না, শুধু একটা জিনিস পড়বো, তাহলে কোনটা পড়বো? তাহলে আমি বলবো যে এই পার্টটুকু। ওকে, তুমি ধরো এই চ্যাপ্টার থেকে কিছুই পড়তে চাও না, শুধু একটা পার্ট পড়তে চাও, তাহলে আমি বলবো কি এই পার্টটুকু পড়বা। তো তোমার এখানে কিভাবে কোশ্চেন আসতে পারে? তুমি এখানে দেখতেই পাচ্ছ যে প্রেষণার উপায় একটা হচ্ছে কি ইতিবাচক, পজিটিভ, হ্যাঁ, আরেকটা হচ্ছে নেতিবাচক, নেগেটিভ, নেগেটিভ মোটিভেশন। ওকে, এখন তোমার প্রথমত কোশ্চেন কিভাবে হইতে পারে? প্রথমত কোশ্চেন হইতে পারে এমসিকিউতে নিচের কোনটি ইতিবাচক প্রেষণার উদাহরণ? হ্যাঁ, সো ইতিবাচক প্রেষণার উপায় হচ্ছে কোনগুলা? ইতিবাচকের দুইটা ক্যাটাগরি আছে, একটা আর্থিক আছে, একটা অনার্থিক আছে। সো এখানে যা আছে এই সবগুলাই হচ্ছে ইতিবাচক, মানে ইতিবাচকের আন্ডারে। তো এখানে যা আছে সবগুলাই হচ্ছে ইতিবাচক প্রেষণার অন্তর্ভুক্ত। আর আরেকটা হইতে পারে নিচের কোনটি নেতিবাচক প্রেষণা, বা ধরো এখানে বললো পদাবনতি, তাহলে এটা কোন ধরনের প্রেষণার উদাহরণ? এটা নেতিবাচক প্রেষণা। ওকে, এইভাবে কোশ্চেন হইতে পারে। যেমন তাহলে আমরা জাস্ট একটু নেতিবাচক গুলা দেখি। নেতিবাচক মানে কি? মানে তোমাকে ভয়ভীতি দেখানো, হ্যাঁ, শাস্তি দেওয়া, এরপর জরিমানা করা, এগুলোর মাধ্যমে যদি কাজ আদায় করাই নিতে চাই, তাহলে এটা কি হবে? তাহলে এটা হবে আমাদের কি নেতিবাচক প্রেষণা। ওকে, ক্লিয়ার? সো নেতিবাচকের উদাহরণগুলো একটু দেখো। ওকে, সো নেতিবাচকের যদি আমরা একটু উদাহরণগুলো দেখি কি কি আছে। পদাবনতি মানে কি? তুলনামূলক উচ্চ পদ থেকে নিচের পদে তোমাকে ডিমোশন দেওয়া। আমরা যেটাকে ডিমোশন বলি। একটা হচ্ছে প্রমোশন, মানে কি এখন বর্তমান পদ থেকে উচ্চ পদে অ্যাসাইন করা, নিয়োগ করা। আর ডিমোশন বা পদাবনতি মানে কি? যেই পদে আছে এটা থেকে নিচের পদে তোমাকে পাঠিয়ে দেওয়া। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সো এরপরে শাস্তি প্রদান, বরখাস্ত, তিরস্কার। ওকে, এগুলো হচ্ছে নেতিবাচক, এগুলো পারবা। এবার আসো ইতিবাচক। ইতিবাচক কি কি? সব পজিটিভ, ভালোভাবে যদি তুমি মোটিভেট করতে চাও, ভালো দিক থেকে, লাইক তুমি ভয়ভীতি না দেখা, তুমি তাকে ধরো টাকার লোভ দেখাইতে পারো। লোভ বলতে কি? তাকে বললা যে তুমি যদি এই কাজটা করো তোমার জন্য একটা গিফট আছে, তুমি এটা করলে তোমার জন্য একটা সার্টিফিকেট আছে, এটা করলে তোমার জন্য আমি চিকিৎসা ভাতাটা ফ্রি করে দিব, এটা করলে তোমার হাউস রেন্ট মাফ করে দিব, এই করবো সেই করবো, ইনক্রিমেন্ট দিব, ইত্যাদি ইত্যাদি। ওকে, সো এখন ইতিবাচকের দুইটা ক্যাটাগরি আছে। হ্যাঁ, এখন প্যাচটা হচ্ছে এই জায়গায়। সাধারণত তোমার এইভাবে কোশ্চেন আসতে পারে। প্রথমত এক হচ্ছে ইতিবাচক কোনটা, নেতিবাচক কোনটা। আরেকটা কোশ্চেন যেভাবে আসতে পারে, মোস্টলি যেভাবে আসে আর কি। ওকে, বলতেছে এই ক্লাসগুলোর পিডিএফ কোথায় পাবো? ওকে, পিডিএফ হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করে দিচ্ছি আজকের ক্লাস শেষে। ওকে, আমি একদম ফুল আমাদের ম্যানেজমেন্ট লেকচার শিটটাই আমি আপলোড করে দিব। এতদিন যা ক্লাস হয়েছে এবং ভবিষ্যতে যা ক্লাস হবে ওই সবগুলার কি পিডিএফ তুমি মানে এই একটা লেকচার শিটে পেয়ে যাবা। সো একটা লেকচার শিটেই থাকবে ম্যানেজমেন্টের। ওকে, আচ্ছা, তাহলে একটা কোশ্চেন হতে পারে ইতিবাচক আর নেতিবাচক, কিন্তু মোস্টলি যেটা হয় যে বলতে পারে নিচের কোনটি আর্থিক উপায়ে প্রেষণা, আরেক কোনটা অনার্থিক প্রেষণার উপায় বা উদাহরণ। ওকে, তাহলে আর্থিক আর অনার্থিক এই দুইটা মনে রাখাটা আমাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ তুমি ইতিবাচক আর নেতিবাচকটা ইজিলি মনে রাখতে পারবা। এখন দেখো আর্থিক মানে কি? আর্থিক মানে তুমি বুঝতে পারতেছো ভাই, টাকা পয়সা রিলেটেড। ওকে, ওয়েবসাইটের ম্যানেজমেন্ট পিডিএফ খালি আমি আজকের ক্লাস শেষে দিয়ে দিতেছি। ওকে, নুসরাত জাহান মুনা। ওকে, আচ্ছা, সো দেখো, হ্যাঁ, সো বলতেছিলাম যে আর্থিক উপায়টা কি ভাই?
টাকা পয়সার মাধ্যমে তুমি যখন মানুষকে মোটিভেট করার চেষ্টা করবা, যেমন ধরো ন্যায্য বেতন, বোনাস দেওয়া বা ঋণ সুবিধা। ধরো যে তুমি একটা বিপদে পড়ছো বা তোমার ফ্যামিলির কেউ অসুস্থ হয়ে গেছে, তোমার টাকা পয়সা দরকার, হ্যাঁ, সো তোমার ইনস্ট্যান্ট এখন হাতে ক্যাশ টাকা নাই, তুমি ধরো যে তুমি অফিসে বললা যে স্যার এরকম ইমার্জেন্সি, আমাকে কিছু টাকা লোন দেন, অথবা হচ্ছে কি অ্যাডভান্স পেমেন্ট করে দেন, হ্যাঁ। সো তোমাকে যদি এইভাবে দেয় তাহলে তুমি অবশ্যই খুশি থাকবে, তুমি তোমার বসের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি অবশ্যই দায়বদ্ধতা থাকবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো মুনাফার অংশ, মানে তোমাকে যদি প্রফিট শেয়ার করে, লাইক যে তুমি আমরা এই বিজনেসটা করতেছি, তো এখান থেকে তোমাকে ধরো কর্মচারী রাখলো, বললো তুমি যদি 100-র বেশি সেল আনতে পারো, এরপরে ধরো 100-র বেশি যতগুলো সেল আসবে এখান থেকে তোমাকে ধরো 10%, 20%, মানে কমিশন যেটাকে বলে যদি শেয়ার করে, হ্যাঁ, প্রফিট শেয়ারিং যেটা বলে। তো এক্ষেত্রেও তুমি আরো মোটিভেটেড ফিল হবা যে বেতন তো পাচ্ছি, পাশাপাশি আমি প্রফিটের অংশ পাচ্ছি। এরপরে কি পদোন্নতি, হ্যাঁ, এরপর চিকিৎসা সুবিধা। পদোন্নতি কেন আর্থিকের মধ্যে, তোমার মনে একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে, ভাই পদোন্নতি মানে তো এক পদ থেকে আরেক পদে, মানে একটু ছোট পদ থেকে বড় পদে দেওয়া, পদোন্নতির ডেফিনেশনটা কি? পদোন্নতি মানে তোমার দায়িত্ব, কর্তৃত্ব এবং আর্থিক সুবিধা বৃদ্ধি পাওয়া, মানে তোমার দায়িত্ব তো বাড়বে, কর্তৃত্ব বাড়বে, ক্ষমতাও বাড়বে, পাশাপাশি কি আর্থিক সুবিধাও বাড়বে। আগে যদি তুমি 50,000 টাকা স্যালারি পাইতা, এখন তোমার 60,000 টাকা স্যালারি হবে, হ্যাঁ, দায়িত্বও বাড়বে, কর্তৃত্বও বাড়বে, পাশাপাশি আর্থিক সুবিধাও বাড়বে। ওকে, আচ্ছা, এরপরে ধরো বাসস্থান সুবিধা, বাসা ভাড়া, পরিবহন সুবিধা, পুরস্কার, আর্থিক নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি। তাহলে ভাই এই সবগুলো কি অর্থ রিলেটেড। এবার আসো অনার্থিক কি, সুষ্ঠু কার্য পরিবেশ, তোমার যে কাজের পরিবেশটা সুন্দর হয়, যে তোমার অফিসে, হ্যাঁ, অফিসে আসলেই মানে আসতে মন চায়, কারণ অফিসটা সুন্দর গোছানো, হ্যাঁ, এখানে সুন্দর এনভায়রনমেন্ট আছে, ভালো ভাই ব্রাদার আছে, সবার সাথে সুসম্পর্ক, তোমার কাজ করতে ভালো লাগবে, অফিসে আসতে ভালো লাগবে। ওকে, তো তখন তুমি কি মোটিভেট ফিল করবা। গণতান্ত্রিক ব্যবস্থাপনা, যে কোনো কাজ করলে তোমাদের সাথে আলোচনা করে, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তোমাদেরকে জিজ্ঞেস করে যে এই কাজটা কি কিভাবে করা যায় বা এটা করলে কেমন হবে। তো তোমাদের ডিসিশনের একটা গুরুত্ব যখন থাকবে তখন তোমার কাজ করতে ভালো লাগবে। উত্তম ব্যবহার, চাকরির স্থায়িত্ব, আকর্ষণীয় কাজ, প্রতিষ্ঠানের সুনাম, প্রশিক্ষণের ব্যবস্থা, স্বীকৃতি ও প্রশংসা। লাইক ধরো বলো কি এমপ্লয়ি অফ দ্য মান্থ, তোমাকে একটা গিফট দিল বা ক্রেস্ট দিল, হ্যাঁ, এই টাইপের জিনিসপত্র। ক্ষমতা ও প্রভাব, সুষ্ঠু তদারকি, ভালোভাবে মূল্যায়ন করা। ওকে, তাহলে ভাই এগুলো কি করতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আবারও বলে দিতেছি, হ্যাঁ, এই আর্থিক আর অনার্থিকের যে পার্থক্য, বা কোনটা আর্থিক প্রেষণের উদাহরণ, কোনটা অনার্থিক প্রেষণের উদাহরণ, এটা মনে রাখাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, 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 ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা একটু যে আমাদের যে ব্যবস্থাপনাবিদরা আছে তারা কি কি তত্ত্ব বা থিওরি, মোটিভেশন থিওরি নিয়ে কথা বলছে, কাজ করছে, এগুলো নিয়ে একটু আমরা দেখব। ওকে, আচ্ছা, পদোন্নতির পদ্ধতি। পদোন্নতির পদ্ধতি তো আমরা লাস্ট ইয়াতে দেখছি যে জ্যেষ্ঠতার ভিত্তিতে হইতে পারে, হ্যাঁ, আমার হচ্ছে দক্ষতা বা যোগ্যতার ভিত্তিতে হইতে পারে, জ্যেষ্ঠতা ও যোগ্যতা দুইটার মানে মিশেলেও হইতে পারে, এটা আমরা লাস্ট চ্যাপ্টারে দেখছিলাম কর্মী সংস্থানের ওখানে। ওকে, পদোন্নতির যেই পদ্ধতি, ওকে, এটা আমরা লাস্ট চ্যাপ্টারে দেখছি। লাস্ট ক্লাস করে থাকলে তোমাদের সবার মনে পড়ার কথা, অথবা যারা করোনায় লাস্ট ক্লাস বাট আজকে করতেছো তারা যেটা করবা, অবশ্যই ওয়েবসাইট থেকে আমাদের ক্লাসগুলোর রেকর্ড থাকে, ওগুলো অবশ্যই দেখে নিবা। ওকে, আচ্ছা, এবার আসো যে এক্স ওয়াই থিওরি। এক্স ওয়াই থিওরি এখন এখানে কোয়েশ্চেন আসতে পারে, যদিও আমরা এটা আমরা আগের চ্যাপ্টার একটাতে দেখিয়ে আসছি যে এক্স ওয়াই থিওরির জনককে। সো এই জনকগুলো আমাদের মনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। যেমন এক্স ওয়াই থিওরির ক্ষেত্রে আমরা বলছি কি, এই যে কি ম্যাকসি, ম্যাকসি মানে ম্যাকগ্রেগর না, ওর নাম কি ডগলাস ম্যাকগ্রেগর, এই যে ম্যাকগ্রেগর। ওকে, সো এভাবে মনে রাখার জন্য ম্যাকসি, এক্স ওয়াই। ওকে, সো এক্স ওয়াই থিওরির জনক হচ্ছে কি ডগলাস ম্যাকগ্রেগর। ওকে, সে হচ্ছে কি দ্য হিউম্যান সাইড অফ এন্টারপ্রাইজ নামক গ্রন্থে এই তত্ত্বটি দিছিল, এই থিওরিটা। সো এই বইয়ের নামটা মনে রাখতে পারো, যদিও এখন পর্যন্ত কখনো আসে নাই, বাট কখনো আসে নাই মানে
আসবে না এমনটা না, কখনো আসে না, মানে এই কোশ্চেনটা আসার চান্স সামনে আরো বেশি আছে। ওকে, সো এক্স ওয়াই থিওরি কোন বইতে উল্লেখ করছিল? দ্য হিউম্যান সাইড অফ এন্টারপ্রাইজ। এই বইটার নামটা একটু মনে রাখতে পারো। হ্যাঁ, যখন আনকমন কোশ্চেন বা একটু, যেমন এখন তোমাদের ভাই শিক্ষামন্ত্রী একটু কঠিন হয়েছে, হ্যাঁ নতুন শিক্ষামন্ত্রী আসছে, কঠিন প্রশ্ন করতেই পারে, অস্বাভাবিক কিছু না। সো তোমরা একটু ওইভাবেই প্রিপারেশন নাও। ওকে, আচ্ছা, তো এবার আসো মূল কথায়। সো এক্স এবং ওয়াই, এখন তুমি কি বুঝবে এক্স এবং ওয়াই দ্বারা কি বুঝায়? হ্যাঁ, আমি জাস্ট সিম্পলি বলি, সিম্পলি বুঝাই এক্স থিওরি। আমরা একটু আগে ইতিবাচক আর নেতিবাচক পড়ছিলাম না, পজিটিভ আর নেগেটিভ। হ্যাঁ, তো এখানে এক্স এবং ওয়াই থিওরি এটাও পজিটিভ এবং নেগেটিভ। এখন তুমি কিভাবে মনে রাখবা ভাই কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ, তাই না? এখন চিন্তা করো, এক্স, এক্স শব্দটা এক্স বলো অথবা এক্স বলো, এই যে আমাদের সবার যে এক্স থাকে, এক্স থাকে না, মানে যাদের থাকে আর কি, আমার তো নাই, আমি হচ্ছে কি রোজা রমজান মাস শয়তান বন্দি, আমি দিনের পথে আছি। তো তোমরা যারা দিনের পথে আসো আর যারা বিপদে ছিলা তারা বলতে পারবে, যারা বিপদে ছিল আর কি, এক্স মানে কি? এক্স মানে যে দুনিয়ার খারাপ। হ্যাঁ, এর এক্স এর কথা শোনা যায় না, এক্স এর নামও মুখে নেওয়া যায় না, বিষয়টা এমন হয় না? হয়, ঠিক আছে। তাহলে এক্স মানে কি? এক্স মানে ভালো কিছু হবে না, এটাই মনে রাখবা, ঠিক আছে। এই এক্স বলো আর এই ডগ কি ম্যাকগ্রেগরের এক্স বলো, কোনো এক্স, তোমার এক্স আর এই ম্যাকগ্রেগরের এক্স কোনোটাই ভালো না, দুইটাই নেগেটিভ, ঠিক আছে। তো কি, তো এক্স তত্ত্বের মূল কথা কি ভাই? কর্মীরা কি হবে? এরা ভালো হবে না, এরা ফাঁকিবাজ হবে, ঠিক আছে। এরা কি হবে? গতানুগতিক পদ্ধতিতে কাজ করে, কর্তৃপক্ষের নিকট অধস্তন কর্মীদের কোনো গুরুত্ব থাকে না। তাহলে কি করে? এরা ভয়ভীতি দেখায়, মানে এক্স মানেই মনে করে যে কি এ ভালো না, ঠিক আছে। তাহলে একে ভয়ভীতি দেখায়, শাস্তি দেয়, চাপ প্রয়োগ করে, কঠোর আইন প্রণয়ন করে তাদের থেকে কাজ আদায় করে নিতে হবে। এটা কি করে? এক্স থিওরির মূল বক্তব্য, এক্স থিওরি এটাই বলে। আর ওয়াই থিওরি কি? ওয়াই থিওরি, এক্স যেহেতু নেগেটিভ, ওয়াই কি হবে? পজিটিভ। ইয়েস, ওকে। আচ্ছা, তাহলে দেখো ভাই, ওয়াই তত্ত্বে কি বলতেছে? ওয়াই তত্ত্ব হচ্ছে আধুনিক ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করা হয়। তাহলে ভাই দেখো, আধুনিক ও গণতান্ত্রিক, গণতান্ত্রিক মানে কি? যে সবার একটা মূল্যায়ন থাকবে, ওকে, সবার একটা মূল্যায়ন থাকবে। ওকে, তারেক বলতেছে আমার নাই, হ্যাঁ আমারও নাই, ঠিক আছে। এক্স ওয়াই জেড, প্রেজেন্ট পাস্ট কোনো কিছুই থাকা ভালো না, ঠিক আছে। তো যাদের আছে তারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শয়তান দূর করে কি করো? দিনের পথে চলে আসো। রমজান মাস চলতেছে, সবাই দিনের পথে থাকো। ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম যে ভাই ওয়াই তত্ত্ব কি ভাই? এটা হচ্ছে একটা গণতান্ত্রিক পদ্ধতি, এটা আধুনিক পদ্ধতি। এখানে কি করা হয়? এখানে চিন্তা ভাবনা করা হয় যে কি, যদি আমি কর্মীদেরকে মূল্যায়ন করতে পারি, তাদেরকে ভালো কাজের পরিবেশ দিতে পারি, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারি, হ্যাঁ কাজের সুবিধা দিই, তাহলে তারা নিজেরাই স্বেচ্ছায় ভালোভাবে কাজ করবে। ওকে, সো এখানে দেখো যে কি বলতেছে, যে এই তত্ত্ব অনুযায়ী উন্নত কার্য পরিবেশ, প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রেষণা পেলে কর্মীরা স্বতঃস্ফূর্ত পাবে। স্বতঃস্ফূর্ত মানে কি? স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে তারা কি করবে? কাজ করবে। ওকে, তাহলে এক্স এবং ওয়াই এর কি ডিফারেন্সটা তোমরা আই গেস বুঝতে পারছো? বুঝছো কিনা বলো? এই সোনামণিরা একটু রেসপন্স করিও, রেসপন্স না করলে কিন্তু আমি মানে বুঝতেছি না যে আদৌ তোমরা বুঝো কি বুঝো না। ওকে, আচ্ছা, এরপরে দেখো যে কি, তাহলে এটা গেল ক্লিয়ার। এবার আসো যে আমাদের সবার প্রিয় মাসলোদা। হ্যাঁ, এই মাসলোদা কি বলছে ভাই? মাসলোদার আমরা একটা তত্ত্ব জানি, যেটা কি বলে কি, মাসলোদার চাহিদা সোপান তত্ত্ব। কি ভাই? মাসলোদার চাহিদা সোপান তত্ত্ব। ওকে, সো দেখো মাসলোর চাহিদা সোপান তত্ত্ব, হ্যাঁ, বা হচ্ছে কি আর কিলো, ওকে, দেখো মাসলোর চাহিদা সোপান তত্ত্ব, এটা ইংরেজি কি?
এটা হচ্ছে নিড হায়ারার্কি থিওরি। ইংরেজি বাংলা দুইটা মনে রাখবা, ইংরেজি বাংলা দুইটাই মনে রাখবা। ওকে, আচ্ছা দেখো, সো এই আব্রাহাম মাসলো 1943 সালে জুলাই মাসে এ থিওরি অফ হিউম্যান মোটিভেশন নামক গ্রন্থে এই তত্ত্বটি প্রদান করেন। সো এই নামটাও অনেক ইম্পর্টেন্ট এই বইটার। সো তোমার ধরো এমসিকিউতে আসতে পারে যে কি ভাই, যে এই মাসলোর চাহিদা সোপান তত্ত্ব এইটা কোন বইতে লেখা ছিল, হ্যাঁ কোন বইতে আমরা সর্বপ্রথম পাই। সো এটা একটু মনে রাখবা যে এ থিওরি অফ হিউম্যান মোটিভেশন। ওকে, আচ্ছা, সো এখানে আমরা জানি এটাকে হায়ারার্কি থিওরি কেন বলে, লাইক এটা একটা পিরামিডের মতো, হ্যাঁ পিরামিডের মতো ইয়া করে, মানে ধাপে 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 এক ধাপের পর আরেক ধাপ। সো এই মাসলো যেটা বলছিল যে ভাই আমার এখানে যে ইয়াগুলো আছে, হ্যাঁ ধরো ওর ইয়াটা কি এই পিরামিডের মতো চাহিদা, ধরো 5টা ইয়াতে ভাগ করা, হ্যাঁ ধরো এরকম আর কি 5টা। সো ও এটা কিভাবে হবে, এই যে এইটা ধরো যে বেস লেভেল একদম রুট লেভেল, এটা হচ্ছে সেকেন্ড লেভেল, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ। ওকে, 5টা ধাপ। এখন মাসলো কি বলছে, মাসলো বলছে এই প্রথম ধাপ শেষ না করে দ্বিতীয় ধাপ, মানে প্রথম ধাপের চাহিদা পূরণ না করে মানুষজন দ্বিতীয় ধাপে যায় না। তো এই জন্যই বলছে এটা হায়ারার্কি মেনটেন করে, মানে ক্রম অনুযায়ী যায়, ক্রম মেনটেন করে, ঠিক আছে, মানে সিরিয়ালি আসে। তো প্রথমে আমাদের কি থাকে, প্রথম ধাপে যেটা থাকে সেটা হচ্ছে দৈহিক বা জৈবিক চাহিদা। এটাকে কি বলে, দৈহিক বা জৈবিক চাহিদা। ইংরেজিতে আমরা কি বলতে পারি, ফিজিওলজিক্যাল নিড। ইংরেজি টার্মগুলো মনে রাখবা। ওকে, সো ফিজিওলজিক্যাল নিডে আমাদের কি থাকে, বা দৈহিক বা জৈবিক চাহিদা কি থাকে, আমাদের বেসিক নিড বলতে আমরা যেটাকে বুঝি, হ্যাঁ অন্ন, বস্ত্র, বাসস্থান, পরে বিয়ে, শিক্ষা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ এটা কি প্রথম ইয়াতে থাকে, এবং এটা কি থাকে, এটা কিন্তু একদম নিচে থাকে। এমন তুমি করতে পারবা না যে জৈবিক চাহিদা এখানে দিবা, এটা হচ্ছে কি সব থেকে টপ, একদম শেষ চাহিদা, আত্মপ্রতিষ্ঠার চাহিদা। ওকে, এরপরে আসে নিরাপত্তার চাহিদা। নিরাপত্তার চাহিদা কি, সেফটি নিডস। এখানে কি, চাকরির নিরাপত্তা। এই যে আমাদের দেশে কি হয়, চাকরি যখন তখন যারে তারে খাইয়ে দিতে পারে, তো এই নিরাপত্তাটা থাকতে হবে যে যখন তখন খাওয়া যাবে না। হ্যাঁ, তাকে মনে করো কোনো সুনির্দিষ্ট কারণে হয়তো তুমি তাকে চাকরিচ্যুত করতে পারো, বাট তোমার কি করতে হবে, রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে করতে হবে। আমাদের যেই চাকরির নিরাপত্তার একটা আইন আছে, ওইটা ওই যে 3 মাস আগে জানাইতে হয় বা 2 মাস আগে নোটিশ দিয়ে সব বেতনে তাকে ইয়া করতে হয়। ওকে, ক্লিয়ার। এরপরে দেখা হয় চিকিৎসা বীমা, অবসরকালীন সুবিধা ইত্যাদি ইত্যাদি। এরপর আসো 3 নাম্বার ধাপটাতে কি আছে, হ্যাঁ তৃতীয়, এটা ছিল দ্বিতীয়। ওকে, সো সামাজিক চাহিদা। সামাজিক চাহিদা কি, যে সমাজে আমার একটা গ্রহণযোগ্যতা থাকবে, সবার সাথে বন্ধুত্ব হবে, ভালোবাসা হবে, বিয়ে হবে, মানে সামাজিক জিনিস বলতে আমরা মানে সোশ্যাল অ্যাক্টিভিটিস বা সোশ্যাল কাস্টম বলতে যেটা বুঝি আর কি, যেমন বন্ধুত্ব তো হবে, ভালোবাসা হবে। এই তোমাদের সামাজিক চাহিদা কি পূরণ হয়েছে, বন্ধু টন্ধু আছে তো? আবার সবাই আবার ভালোবাসার দিকে নজর দিও না, আগে চান্স পাও, এরপরে বিয়ে শাদী করো। আর এমনিতে রোজা রমজান মাস দূরে থাকো শয়তান থেকে। এরপর সমাজের কাছে গ্রহণযোগ্যতা, মানে তুমি একটা কথা বলবা, হ্যাঁ যেন মানুষ তোমাকে একটা পাত্তা দেয় আর কি, মানে পাত্তা দেওয়ার বিষয়। সামাজিক চাহিদা বলতে বেসিক্যালি পাত্তা দেওয়া, মানে ফ্রেন্ড সার্কেলের কাছে পাত্তা, হ্যাঁ সংসারে পাত্তা, প্রেমিকার কাছে পাত্তা, হ্যাঁ মানে সব জায়গায় আর কি, মানে পাত্তা পাওয়ার একটা বিষয় থাকতে হবে যেন তোমাকে একটু ন্যূনতম গ্রহণযোগ্যতাটা থাকে। এইটা হচ্ছে কি আমাদের সামাজিক চাহিদা। এরপরে আসো মর্যাদার বা আত্মতৃপ্তির চাহিদা, সেলফ স্টিম। এখানে কি সুনাম, মর্যাদা, খ্যাতি, পরিচিতি ইত্যাদি আমরা অর্জন করব। হ্যাঁ, এরপরে কি আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এইটা হচ্ছে কি সর্বশেষ ধাপ, যে এরপরে আর তেমন কিছু চাওয়া পাওয়ার মানুষের থাকে না। হ্যাঁ, এখানে হচ্ছে কি সে তাকে অমর করে রাখতে চায়, যে যেন মানুষ তাকে মনে রাখে। লাইক আমরা যেমন কি নজরুলকে মনে রাখছি, আমরা যেমন ইনশাল্লাহ হাদিকে মনে রাখবো। হ্যাঁ, এরকম আমাদের যারা আছে, হ্যাঁ যুগে যুগে যেসব ব্যক্তিত্ব আছে যাদেরকে আমরা মনে রাখতেছি, এটাই হচ্ছে কি আত্মপ্রতিষ্ঠার চাহিদা, মানে নিজেকে কি করে রাখা, চিরস্থায়ী করে রাখা আর কি বিষয়টা। হ্যাঁ, এখানে যোগ্যতা বাস্তবায়ন ও সৃজনশীলতার প্রতিফলন পাওয়া। ওকে, এইসব বিষয়। ওকে, এখন এখানে যে 5টা জিনিস আছে, হ্যাঁ 5টা জিনিস আছে, এখন এগুলোকে 2টা ক্যাটাগরিতে ভাগ করছে। একটা হচ্ছে দেখো
উচ্চ স্তরের অভাব, একটা হচ্ছে নিম্ন স্তরের অভাব। নিম্ন স্তরের অভাব কোনগুলা? এই আমার দৈহিক ও কোনগুলা ভাই? আমার দৈহিক বা জৈবিক চাহিদা, নিরাপত্তার চাহিদা, এগুলো হচ্ছে কি নিম্ন 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 স্তর। আর এই বাকি তিনটা, এই তিনটা হচ্ছে কি উচ্চ স্তরের চাহিদা। তাহলে তোমাকে বলতে পারে নিচের কোনটি নিম্ন স্তরের চাহিদা, নিচের কোনটি উচ্চ স্তরের চাহিদা। এই পার্টটুকু মানে এই পুরাটাই তো ভেরি ইম্পর্টেন্ট। এই পার্টটুকু আলাদাভাবে একটু নজর দিবা যে নিম্ন স্তরের অভাব কোনটা আর উচ্চ স্তরের অভাব কোনটা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখানে বলছে কি প্রেষণের বিষয়টি মানুষের অভাব বা চাহিদা পূরণের সাথে সম্পৃক্ত। মানুষের 5টি অভাব রয়েছে, একটু অভাব পূরণ হলে আরেকটু অভাব তার স্থান দখল করে, মানে এটা সিকোয়েন্স অনুযায়ী আসবে। হ্যাঁ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, এবং এইটা কি পর্যায়ক্রমিক ভাবে। যদিও মানে অন্যান্য যারা ব্যবস্থাপনা বিশারদ আছে তারা এটা নিয়ে কি করছে, কিছু সমালোচনাও করছে। যেমন মাসলো যেভাবে বলছে যে একটার পর আরেকটা আসে, বিষয়টা সবসময় এমন হয় না। কখনো এরকম হইতে পারে আমার জৈবিক চাহিদার পরে আমার ধরো যে আত্মপ্রতিষ্ঠার চাহিদা বা সামাজিক চাহিদার প্রয়োজনটা হয়ে যেতে পারে। হ্যাঁ, সবসময় সিরিয়াল মেনটেন করে না, বাট মোস্ট অফ দ্য টাইম সিকোয়েন্স মেনটেন করেই হয়। ওকে, আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম এই যে এক্ষেত্রে পর্যায়ক্রমিক অভাব পূরণের মধ্যে দিয়ে ব্যক্তিকে প্রেষণা দেওয়া হয়। মাসলোর মতে পূরণকৃত অভাব নয়, বরং অপূরণকৃত অভাব প্রেষণা উদ্দীপক হিসেবে কাজ করে। এই হচ্ছে যে বেসিক বিষয়। সো আমাদের এই 5টা মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এবার আসো হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব। ওকে, দ্বি উপাদান তত্ত্ব বা টু ফ্যাক্টর থিওরি। ওকে, দ্বি উপাদান বা টু ফ্যাক্টর থিওরি। সো এটা কোশ্চেন আসতে পারে, টু ফ্যাক্টর থিওরির ফাদার কে? হু ইজ দ্য ফাউন্ডার অর ফাদার? হ্যাঁ, বা প্রবর্তনকারী কে? সো হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব, আমরা এটা নামটা দিয়েই তার এটাকে সূত্রটাকে জানি, টু ফ্যাক্টর থিওরি বা হার্জবার্গ দ্বি উপাদান তত্ত্ব। হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব। ওকে, প্রখ্যাত মনোবিজ্ঞানী ফ্রেডরিক হার্জবার্গ। সো এখানে একটা কোশ্চেন, যদিও এটা একটা সিলি কোশ্চেন, বাট বাংলাদেশ তো বলা যায় না কখন কি চলে আসে। তো হার্জবার্গ কি ছিল? একজন মনোবিজ্ঞানী ছিল। হ্যাঁ, 1959 সালে এ তত্ত্ব আবিষ্কার করেন। হার্জবার্গের মতে 2 ধরনের উপাদান প্রেষণাকে প্রভাবিত করে। কি কি? একটা হচ্ছে প্রেষণামূলক বা অন্তর্নিহিত বা ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ইংরেজি টার্মগুলো অবশ্যই মনে রাখবা। আর রক্ষণাবেক্ষণকারী বা হাইজেন উপাদান, এক্সট্রিনসিক উপাদান। ওকে, সো এখন দেখো ভাই, প্রেষণামূলক উপাদান, হ্যাঁ, আর একটা হচ্ছে কি রক্ষণাবেক্ষণকারী বা হাইজিন উপাদান। ওকে, রক্ষণাবেক্ষণকারী বা হাইজিন উপাদান। ওকে, এখন দেখো এখানে সংক্ষেপে ছোট্ট করে লেখা আছে সন্তুষ্টিদায়ক, অসন্তুষ্টি বিধায়ক। এটা দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা বেসিক্যালি বুঝাইছে লাইক আমার এখানে যে তত্ত্বগুলো আছে, রক্ষণাবেক্ষণকারী বা হাইজিন, হ্যাঁ, হাইজিন। ওকে, হাইজিন। এই হাইজিনের যেগুলো আছে, এই যে মোটিভেশনের ওয়েগুলা, এগুলো হচ্ছে আমার একটা প্রতিষ্ঠানে থাকবে, এটা ধরেই আমরা নেই। এটা বেসিক জিনিস। এই জিনিসটা থাকলে যে আমরা খুব বেশি খুশি হই, হ্যাঁ, খুশি হই না, মানে খুব বেশি খুশি হওয়ার কিছু নাই, কারণ এটা থাকবে, এটাই স্বাভাবিক। এটা থাকলে খুশি হওয়ার কিছু নাই, কিন্তু না থাকলেও অখুশি হওয়ার কারণ হয়। তাহলে এই জন্য বলছে এটা অসন্তুষ্টি বিধায়ক, মানে এটাতে তুমি সন্তুষ্ট হবা না বা খুব খুশি হওয়ার কিছু না, এটা থাকবেই। এটা না থাকলে তুমি অসন্তুষ্ট হবা। যেমন ধরো আমরা একটা জিনিস কি করি যে বাবা মা মানে কি তার সন্তানকে লালন পালন করবে, হ্যাঁ, এবং সন্তান কি করবে, বড় হয়ে বাবা মাকে দেখভাল করবে। সেইটা কি অলিখিত চুক্তির মতো। হ্যাঁ, এইটা হওয়াতে মানে খুব বেশি খুশি হওয়ার কিছু নাই, কিন্তু এটা যদি না হয় তাহলে আমরা খুব বেশি বেজার হই। বা একটা প্রতিষ্ঠানে তোমার কাজের পরিবেশ থাকবে, সুন্দরভাবে কাজ করার সুযোগ থাকবে, বা তোমাকে কি করবে, তোমার তোমার কাজের জন্য তোমাকে বেতন দিবে, এইটা তো স্বাভাবিক বিষয়। এটা তো বেতন থাকতেই হবে, নাহলে তুমি কাজ করবে না। এখন তুমি যদি কোনো প্রতিষ্ঠানে বেতন থাকে তাহলে ওটাকে খুব বেশি খুশি হওয়ার কিছু আছে? এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, থাকবেই, থাকতে হবে। হ্যাঁ, বেসিক রুলস। আর যদি না থাকে, ধরো তোমার কাজ করাইলো, বেতন দিল না, তাহলে কি হবে? তুমি তো আন্দোলন করবা, তাই না?
এটাই বলছে যে এই যে এগুলা রক্ষণাবেক্ষণকারী এগুলো হচ্ছে কি আমার অসন্তুষ্টি বিধায়ক। যেমন নিয়ম নীতি থাকবে, বেতন থাকবে, চাকরির নিরাপত্তা থাকবে, তত্ত্বাবধান দেখভাল করবে, এরপর বসরা কি করবে দেখা তোমাকে ফিডব্যাক দিবে, হ্যাঁ পরামর্শ দিবে, ভুল ত্রুটি ধরাই দিবে, এই জিনিসগুলো থাকবে। কার্যপরিবেশ, কাজের শর্ত, শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক এগুলো থাকবে। হ্যাঁ, এগুলো থাকলে আমার খুশি হওয়ার কিছু নাই, কিন্তু না থাকলে আমি অখুশি হব। এই জন্য এটাকে বলছে কি, এটাকে বলছে রক্ষণাবেক্ষণকারী বা অসন্তুষ্টি বিধায়ক। ওকে, এবার আসো সন্তুষ্টি বিধায়ক জিনিসটা কি। তাহলে সন্তুষ্টি বিধায়ক মানে কি, এই কাজগুলা যদি করে, মানে এটা থাকাটা বাধ্যতামূলক না, হ্যাঁ না থাকলে যে মানে খুব বেশি মানে বেসিক নিড গুলা থেকে বঞ্চিত হব এমন না, কিন্তু থাকলে আমি খুশি হই। আমাকে কেউ যখন ধরো আমি অফিসে একটা কাজ করলাম, তো কাজ করার পরে হ্যাঁ মাস শেষে তো আমাকে বেতন দিবে, তো এখানে তো বসের আইসা বলা দরকার না, আরে তোমার তো কাজটা জোস হয়েছে, যাও তোমাকে আজকে রাতে একটা কাছে টুইট দিব। সো এইটা হচ্ছে কি এক্সট্রা। সো এক্সট্রা যেগুলো পাই আমরা, সেটাতে আমরা কি হই, খুশি হই। সো এই যে মানে আমি সাফল্য অর্জন করলাম বা করার সুযোগ থাকা, স্বীকৃতি দেওয়া, ধরো আমি ভালো কাজ করছি এই মাসে, ধরো সব থেকে বেশি সেল এনে দিছি বা সব থেকে বেশি স্টুডেন্ট ভর্তি করাইছি, আমাকে কি করলো, বসে বললো যে হ্যাঁ তাহলে আজকে ধরো যে অফিস থেকে তোমাকে কি করলো, একটা গিফট দিল, একটা পাঞ্জাবি গিফট করলো, ভাই এনিথিং এলস যে কোনো কিছু, তো তুমি কি হবা, খুশি হবা, স্বীকৃতি দিল, সমৃদ্ধির সম্ভাবনা, তোমার যেন মানে কি হয়, আপার লেভেলে যাওয়ার সুযোগটা থাকে, হ্যাঁ এবার উন্নতির সুযোগ যদি থাকে, দায়িত্ব থাকে, অগ্রগতি, অ্যাডভান্সমেন্ট, তোমার ইমপ্রুভমেন্ট করার যদি সুযোগ থাকে, তাহলে তুমি কি হবা, এগুলাতে খুশি হবা। ওকে, বিকজ ইউ আর গেটিং এক্সট্রা বেনিফিটস। ক্লিয়ার? সো এখানে ভাই ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তোমাকে বলতে পারে যে নিচের কোনটি রক্ষণাবেক্ষণকারী উপাদান, নিচের কোনটি হাইজেন উপাদান, বা নিচের কোনটি এক্সট্রেন্সিক উপাদান, অথবা বলতে পারে নিচের কোনটি ইন্ট্রেন্সিক উপাদান, অন্তর্নিহিত উপাদান, বা হচ্ছে কি প্রেষণামূলক উপাদান। সো এই দুইটা থেকে তোমার এভাবে কোশ্চেন আসতে পারে এবং এখান থেকে আসেই। সো এটা খুবই ভালোভাবে মনে রাখবা, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো ভাই এটা মনে রাখার বা হুবহু মুখস্থ করার কিছু নাই, বেসিক জিনিসটা কি, মানে যেগুলো আমার নর্মালি থাকতে হবে, বেতন থাকবে আমার চাকরিতে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, কাজ মানে কাজ করার পরিবেশ থাকতে হবে, নাহলে কাজ করবো কেমনি আমি, তো এগুলো তো থাকবেই। তো এই বেসিক যেগুলো থাকতে হবে সেগুলো হচ্ছে কি হাইজিন বা রক্ষণাবেক্ষণকারী। ওকে, প্রেষণের অন্যান্য তত্ত্বসমূহ, এখানে অন্যান্য তত্ত্বসমূহের ক্ষেত্রে কে কোনটার ফাদার মাদার এগুলো আমাদের জানাটা ইম্পর্টেন্ট। ওকে, লাইক দেখো এখানে আচ্ছা, তো এখানে দেখো ইআরজি থিওরি, এই ইআরজি থিওরি দিয়ে কিন্তু কোশ্চেন আসে যে ইআরজি থিওরির জনককে, উদ্ভাবকে ক্লেটন এলডারফার। আর ইআরজিতে কি আছে, এই ইআরজি দেখো, ই ফর এক্সিস্টেন্স, আর ফর রিলেটেডনেস, আর জি ফর গ্রোথ। ওকে, সো এইটার ফুল ফর্মটা জানাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ইআরজি। আর 3 মিনিটস হচ্ছে কি ম্যাকলিল্যান্ডের অ্যাচিভমেন্ট, পাওয়ার, অ্যাফিলিয়েশন। সো এই ছকটা একটু দেখবা, এই ছক পুরোটা একটু দেখবা, বাট এর ভিতর ইআরজি থিওরি আর এই এক্সপেক্টেন্সি থিওরি, এক্সপেকটেশন থেকে এক্সপেক্টেন্সি আসছে। সো এক্সপেকটেশন মানে কি, প্রত্যাশা। সো প্রত্যাশা তত্ত্ব বা এক্সপেক্টেন্সি থিওরি, এইটার ফাদারকে ভিক্টর ব্রুম। হ্যাঁ, সো ব্যক্তি প্রচেষ্টা, এরপরে সম্পাদিত কার্য প্রাতিষ্ঠানিক পুরস্কার, এই সাইডের এটা খুব বেশি আসে না, বাট হু ইজ দ্য ফাদার অফ এক্সপেক্টেন্সি থিওরি, ভিক্টর ব্রুম, এটা দিয়ে কোশ্চেন আসে। হ্যাঁ, ইকুইটি বা সমতা তত্ত্ব কি, জিএস অ্যাডামস। সো মানে উদ্ভাবকের নামটা একটু ভালোভাবে মনে রাখবা। আর ইআরজির ক্ষেত্রে এই ফুল ফর্মটা এক্সিস্টেন্স, রিলেটেডনেস, এটা দিয়ে কোশ্চেন আসে, এটা একটু দেখবা। ওকে, আই গেস ক্লিয়ার। সো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে এই জায়গায়? হ্যাঁ, তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো, না হলে হচ্ছে কি আমরা একটু যোগাযোগের দিকে আগাবো। ওকে, আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই। ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। ওকে, আচ্ছা, তো এবার আসো যোগাযোগ নিয়ে আলোচনা করি। সো যোগাযোগ মানে তো বুঝতেই পারতেছো, হ্যাঁ ওই যে কি জানি বলে,
দুইটা মনের, হ্যাঁ, তথ্যের আদান প্রদান, মনের কথা, হ্যাঁ, প্রকাশকে আমরা কি বলি, ভাষা বলি, মনের ভাব প্রকাশ। এই মনের ভাবটা যখন একজন আরেকজনের সাথে প্রকাশ করি তখন এটাকে যোগাযোগ বলি। ঠিক আছে, এখন এই মনের ভাবটা প্রকাশ আমরা নানা ওয়েতে করতে পারি। ওকে, এগুলা নিয়ে আমরা কথা বলবো। ওকে, ঠিক আছে। তো দেখো এখানে বলতেছে কি, দুই বা ততোধিক পক্ষের মাঝে কোনো সংবাদ, হ্যাঁ, সংবাদ, তথ্য, ইচ্ছা, ভাব ইত্যাদির আদান প্রদান হইলে এটাকে আমরা যোগাযোগ বলি। ওকে, তাহলে ভাই যোগাযোগ কি? ওই যে বললাম যে তথ্য, সংবাদ, ইচ্ছা এগুলার আদান প্রদানটাকে আমরা যোগাযোগ বলতেছি। তথ্য প্রেরণের মাধ্যমে যোগাযোগ প্রক্রিয়ার সূচনা ঘটে এবং প্রাপকের প্রত্যুত্তর প্রদানের মাধ্যমে এর শেষ হয়। তাহলে এটা কিন্তু এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট লাইন। বলতে পারে যে যোগাযোগ প্রক্রিয়ার সূচনা বা শুরু হয় কিসের মাধ্যমে? তথ্য প্রেরণের মাধ্যমে। আর শেষ হয় কিসের মাধ্যমে? প্রত্যুত্তর বা আনসার আর কি, বুঝছো? আনসার বা রিপ্লাই, আমরা এটাকে রিপ্লাই বলতে পারি। ওই যে ধরো তুমি একটা মেসেজ দিলে ইনবক্সে, হ্যাঁ, এরপরে বললা যে কি ব্যাপার, রিপ্লাই দিচ্ছ না কেন? দিস ইজ ওকে। যোগাযোগ থেকে কি প্রশ্ন আসে? এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, হ্যাঁ, বাট আসতেও পারে, কখনো কখনো আসে, একটা দুইটা, বহু বছর পর পর। বাট এখন তোমাদের সময় আসবে কি আসবে না এটা কি তুমি বলতে পারো? আমি বলতে পারি না। সো আমার কি করতে হবে, মানে কোনটা থেকে এক্স্যাক্টলি প্রশ্ন আসবে সেটা থেকে বলতে পারবে না। এই জন্য আমাদের ফুল প্রিপারেশন নিতে হবে, পড়তে হবে, হ্যাঁ। ওকে, বাট তুমি যখন লাস্ট মোমেন্টে গিয়ে দেখবা যে তোমার হাতে খুব বেশি সময় নাই, হ্যাঁ, তখন তুমি ওই যেগুলো লেস ইম্পর্টেন্ট এগুলো স্কিপ করবা। বাট এখন শুরুতেই তো স্কিপ করা যাবে না, এই জন্যই তো আমি পড়াচ্ছি এবং পড়ার সময় বলে দিচ্ছি যে কোন চ্যাপ্টারের কোন জায়গা কোন লাইনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো এই জন্যই ক্লাসগুলো করা দরকার আর কি। আচ্ছা, সো প্রাপ্ত সংবাদে প্রদত্ত দানকে ফলাবর্তন বলে। এটা তোমার এমসিকিউর জন্য আসতে পারে, ফলাবর্তন জিনিসটা কি। ওকে, আচ্ছা, এই যে দেখো প্রথম কাজটা কি, সংবাদ প্রেরক কর্তৃক ধারণার উন্নয়ন, প্রেরণযোগ্য করে সাজানো, তারপরে সংবাদ, মাধ্যম নির্বাচন, কিভাবে পাঠাবা সংবাদ প্রেরণ, প্রাপক এটা কি করবে, একসেপ্ট করবে, তারপরে গ্রহণযোগ্য করে সাজাবে, এরপরে সে আবার রিপ্লাই দিবে। হ্যাঁ, এই যে রিপ্লাই দিচ্ছে এটাকে আমরা ফলাবর্তন বলতেছি, তুমি আবার পাবা। এটাই হচ্ছে যে বেসিক জিনিস। তো এটা খুব বেশি জটিল কিছু না, এবং এখান থেকে আসলে খুব বেশি কোশ্চেন আসে যে বিষয়টাও এমন না, এবং এটা যে খুব বেশি জটিল চ্যাপ্টারই এমনও না। এখানে বেসিক কিছু ইনফরমেশন আছে, ডেফিনেশন আছে, এগুলা দেখবা। হ্যাঁ, এগুলা কি কি আছে আমি একটু দেখাই দিলে তোমাদের মনে শান্তি লাগবে, যে বলবো যে দেলোয়ার ভাইয়া ওকে কি পড়াইছে। আর না পড়াইলে বলবো আহা দেলোয়ার ভাই যেটা বাদ দিছে এটাই মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওকে, সুমাইয়া বলতেছে আমার কাছে তো মনে হচ্ছে সময় শেষ, কালকেই এক্সাম। হ্যাঁ, এরকম মনে হওয়াটা ভালো। সো আরো বেশি সিরিয়াসনেস কাজ করবে। হ্যাঁ, পড়তে থাকো। ওকে, আচ্ছা, প্রেরক যে বা যারা অন্যের মানে এখানে প্রেরক কি এটা ডেফিনেশন দিছে, এটা তো তোমার পড়ানোর কিছু না ভাই। যে বা যারা অন্যের নিকট তথ্য প্রেরণ করে তাকে কি বলে? প্রেরক বলে। প্রেরক কর্তৃক ধারণা উন্নয়ন, মানে এটা ধাপে ধাপে ইয়া করছে ভাই, এটা তোমাদেরকে পড়ানোর কিছু নাই আসলে এইভাবে। হ্যাঁ, মানে এটা বাচ্চাদের মতো রিড আউট করে পড়াইতে হবে, এখানে তেমন কিছু নাই। সো এখানে দেখো এনকোডিং কি জিনিস, এইটা জানা রাখতে পারো। যেমন মানসিক ধারণাকে বিভিন্ন শব্দ বা সংকেত সুশৃঙ্খলভাবে সাজানোই হলো এই ধাপের কাজ। একে কি বলে? এনকোডিং। মানে তুমি কি বলতে চাও এটা সুন্দরভাবে, হ্যাঁ, শব্দ দিয়ে সাজানো, এটা হচ্ছে এনকোডিং। হ্যাঁ, এরপরে হচ্ছে সংবাদ মাধ্যম নির্বাচন, হ্যাঁ, সংবাদ প্রেরণ, প্রাপক, মানে এটা তো বুঝবা ভাই, এখানে কিছু নাই। এরপর হচ্ছে গ্রহণযোগ্য করে সাজানো, এর মাধ্যমে গৃহীত সংবাদ উপলব্ধি ও ব্যাখ্যা বহন করা সোজা হয়। মানে এখানে আর তেমন কিছু। ফলাবর্তন এটি যোগাযোগ প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়। তাহলে শেষ বা চূড়ান্ত পর্যায়টাকে আমরা কি বলতেছি? ফলাবর্তন বলতেছি। সংবাদ প্রেরণের প্রেক্ষিতে প্রাপকের প্রত্যুত্তর প্রদানকে আমরা ফলাবর্তন বলি, মানে রিপ্লাই দেওয়াকে ফলাবর্তন। ওকে, লাইক ধরো তুমি মেসেজ দিছো কাউকে, সে তোমার এটার আনসার দিল, সো এটাই হচ্ছে কি ফলাবর্তন বা রিপ্লাই। আচ্ছা, এই চ্যাপ্টারে বেসিক্যালি যোগাযোগের প্রকারভেদ টপিকটা একটু দেখতে পারো, যদি কোশ্চেন করে তবে মেইনলি হয়তো যোগাযোগের প্রকারভেদের এখান থেকে করার সুযোগটা বেশি। ওকে, সো এখানে দেখো কি বলছে, অভ্যন্তরীণ যোগাযোগ, বাহ্যিক যোগাযোগ,
হ্যাঁ, এরপর হচ্ছে আনুষ্ঠানিকতা ভিত্তিতে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, কোনো ব্যক্তি যোগাযোগ, গণযোগাযোগ, সাংগঠনিক যোগাযোগ ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সো আমরা একটু এইগুলোর ডেফিনেশনগুলো দেখি সংক্ষেপে। আচ্ছা দেখো, অভ্যন্তরীণ যোগাযোগ কি? অভ্যন্তরীণ মানে কি? সংগঠনের নিজেদের মধ্যে যখন যোগাযোগ হবে, ধরো আমার এডুকেশন ধরো কি আছে, আমার 3টে ইউনিট আছে আর্টস কমার্স সায়েন্সের, এবিসি। তো কি হলো, এবিসি ইউনিটের টিচারদের ভিতর যে যোগাযোগ, এটা হচ্ছে কি অভ্যন্তরীণ যোগাযোগ। আবার যদি কোনো অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা লাগে, এটা হবে বাহ্যিক যোগাযোগ। এটা সিম্পল বিষয়, এটা তোমরা এমনিতেও জানো। হ্যাঁ, সো বাহ্যিক যোগাযোগ হচ্ছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তৃতীয় কোনো পক্ষের সাথে যোগাযোগ করা। এটা উলম্ব বা খাড়াখাড়ি যোগাযোগটা কি? কারণ ঊর্ধ্বতন এবং অধস্তনের মাঝে যে যোগাযোগ করা হয় তাকে উলম্ব যোগাযোগ বলে। মানে কি খাড়াখাড়ি? মানে এই যে ধরো যে বস, এরপরে এখানে আরেকজন, হ্যাঁ, এরপরে এখানে আরেকজন, মানে ক্রম অনুসারে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে যে যোগাযোগটা করা হয় ঊর্ধ্ব থেকে অধস্তনদের মাঝে। ওকে, এবার সমান্তরাল যোগাযোগ, সংগঠন কাঠামো দুই বা ততোধিক ব্যক্তিবর্গ সময় স্তরের ব্যক্তির সাথে যদি যোগাযোগ করে, লাইক ধরো যে সমান লেভেলের, হ্যাঁ, ধরো আর্টসের হেড টিচার, কমার্সের হেড টিচার, সায়েন্সের হেড টিচার, তারা নিজেদের ভিতরে কমিউনিকেশন করলো, মানে কি সমান্তরাল। আবার ধরো আর্টসের হেড টিচার একজন কমার্সের জুনিয়র টিচার বা নিজেদের কোনো এক জুনিয়র টিচার সাথে করলো, দ্যাট মিনস এটা কি সমান্তরাল হয় না। যখন সমপর্যায়ের বা সমপদের মানুষের যোগাযোগটা করা হয় সেটাকে কি বলে? সমান্তরাল যোগাযোগ বলে। এরপরে নিম্নগামী যোগাযোগ, প্রতিষ্ঠান ঊর্ধ্বতন নির্বাহীগণ যখন অধস্তনদের সাথে যোগাযোগ করে তখন এটাকে আমরা নিম্নগামী যোগাযোগ। নিম্নগামী মানে বুঝতে পারতেছো, ওই যে এখানে যেটা ছিল উপর থেকে নিচের দিকে। ওকে, আর ঊর্ধ্বগামী মানে কি নিচ থেকে উপরের দিকে। ওকে, আর তাহলে তোমার এখন মনে হতে পারে ভাই নিম্নগামী আর উলম্বর ভিতর এটা কি? মানে এখানে হচ্ছে এই যে দেখো ঊর্ধ্বতন এবং অধস্তনদের মধ্যে যে যোগাযোগ, মানে এও এখান থেকে যাইতে পারবে, এও এখান থেকে আসতে পারবে, মানে একটা কমন ওয়ে থাকবে। আর যখন উপর থেকে নামবে তখন এটাকে আমরা বলবো নিম্নগামী, আর যখন নিচ থেকে উপরে উঠবে তখন এটাকে ঊর্ধ্বগামী বলবো। এটা কৌণিক যোগাযোগ। দেখো, কৌণিক যোগাযোগ কি? সংগঠন কাঠামোর এক বিভাগের কর্মকর্তা অন্য বিভাগের কর্মকর্তার সাথে যখন যোগাযোগ করে। ওকে, এরপর আনুষ্ঠানিক যোগাযোগ, প্রতিষ্ঠানের নিয়ম নীতি মেনে যখন যোগাযোগ করবে। অনানুষ্ঠানিক যোগাযোগ, এগুলো যদি আমরা ওই যে আনুষ্ঠানিক নেতৃত্ব, অনানুষ্ঠানিক নেতৃত্বতেই দেখছিলাম, এইগুলো বেসিক জিনিস, এগুলো একটু রিড আউট করলে হবে। হ্যাঁ, এরপরে তোমরা যদি বলো ভাই না আমি রিড আউট করবো না, ভাই আপনি রিড আউট করে পড়াই দেন, তাও আমি করাইতে পারি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কারণ ধরো আমি যদি বলি যে একটু পরে নিও, পরে আবার কোনো বান্দা ধরো যে ক্লাস করবে না, হঠাৎ একদিন এসে বলবে যে আরে দেলোয়ার ভাই তো এই চ্যাপ্টারটা ভালো করে পড়ায় নাই, সে তো এটা পড়ায় নাই, এই করে নাই, সেই করে নাই। মানে তোমাদের মানে নানা কিসিমের মানুষ তো, গণতান্ত্রিক পদ্ধতি, সো এখানে নানা ধরনের মানুষ থাকে। হ্যাঁ, তো তোমরা চাইলে ভাই আমি প্রতি লাইন ধরে ধরে পড়াই দিতে পারি। আর বুঝতেছোই তো এগুলো পুরাটা ওইভাবে লাইন লাইন ধরে পড়ানোর কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, জাস্ট রিড আউট করার বিষয়। ওকে, সো গণযোগাযোগ, এই গণযোগাযোগ টার্মটা এটা একটু মনে রাখবা। গণযোগাযোগটা কেন ইম্পর্টেন্ট, লাইক তোমার এটা এমসিকিউতে আসতে পারে। দেখো, যখন একটা ইনফরমেশন সবাইকে জানানো দরকার তখন এটা আমরা যে মাধ্যমটা ব্যবহার করি সেটা গণযোগাযোগ বলে। লাইক কীরকম? ধরো একটা তথ্য, ধরো সরকারি কোনো তথ্য সবাইকে জানানোর প্রয়োজন, ধরো আমরা টিভি, রেডিও, হ্যাঁ, কি বলে পত্রিকা, অনেক মাধ্যম ব্যবহার করতে পারি। এটা কি সবার জন্য একই রকমের মেসেজ, তখন এটাকে গণযোগাযোগ। আর যখন এক একজনের জন্য এক এক রকম মেসেজ থাকবে তখন এটা আর গণযোগাযোগ থাকতেছে না। ইন্ডিভিজুয়ালি আমরা এক একজন টার্গেট কাস্টমারের জন্য ইয়ে করতেছে। এখানে যেমন বলছে একই তথ্য বিশাল জনগোষ্ঠীর নিকট পৌঁছানোর জন্য ব্যবহৃত যোগাযোগ মাধ্যমকে গণযোগাযোগ বলে, যেমন রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজিন ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সাংগঠনিক যোগাযোগ একটি প্রতিষ্ঠানের সংগঠনকে গুছিয়ে পরিচালনার জন্য যে যোগাযোগ করা হয়। রুটিন যোগাযোগ, এই রুটিন যোগাযোগটাও একটু মনে রাখবা। রুটিন যোগাযোগ মানে কি? দৈনন্দিন কার্যাবলী পরিচালনার প্রতিনিয়ত যেসব তথ্যের বিনিময় ঘটে তাকে রুটিন যোগাযোগ বলে, মানে ডেইলি কাজকর্মের যেই পদ্ধতি আর কি। ওকে, রুটিন যোগাযোগ। এবার দেখো যে যোগাযোগের পদ্ধতি। সো এটা দেখবা শাব্দিক যোগাযোগ কোনটা, মৌখিক আর লিখিত। আর শব্দ বহির্ভূত হচ্ছে, বহির্ভূতটা মনে রাখিও কারণ এখানে একাধিক আছে, যেমন বিভিন্ন অঙ্গভঙ্গি, মুখাবয়বের মাধ্যমে। লাইক ধরো আমি যদি বলি যে এরকম, তাহলে বুঝবে যে একটা ঘুষি দিতে মন চাইতেছে।
তাই না? তো এরকম আর কি, যে কখনো মাথা নাড়ায়, তুমি বললা যে কি আজকে পরীক্ষা দিবা, মানে কি না, আর মানে হ্যাঁ। ওকে, সো এই তুমি বিভিন্ন ইশারায় স্পর্শে এটা করতে পারো, সবকিছু করতে পারো। ওকে, তো এখানে আর তেমন কিছু নাই। এখন এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যেমন কোন মানে যোগাযোগের কোন পদ্ধতিটা বেশি গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য। ওকে, সো এই লিখিত যোগাযোগটা হচ্ছে কি সব থেকে বেশি সর্বাধিক সঠিক ও নির্ভুল ব্যবস্থা। এটার কি থাকে, স্থায়ী দলিল হিসেবে ব্যবহৃত হয়। ওকে, এর মাধ্যমে তথ্যের ভুল ব্যাখ্যা রোধ করা যায়। হ্যাঁ, সো তোমার এটা আসতে পারে যে সর্বাধিক সঠিক ও নির্ভুল যোগাযোগ ব্যবস্থা কোনটা। হ্যাঁ, কোনটা ভাই, আমার লিখিত যোগাযোগ ব্যবস্থা। ওকে, নন ইলেকট্রিক বা মৌখিক যোগাযোগ কোনগুলা, বক্তৃতা, সামনাসামনি সভা ইত্যাদি। যান্ত্রিক মাধ্যমে কোনগুলা, মুঠোফোন, টেলিভিশন, বেতার, রেডিও। সো এই দুইটাও দেখবা যে ইলেকট্রনিক মাধ্যম ছাড়া কোনগুলা, অযান্ত্রিক, আর যান্ত্রিক মাধ্যম কোনগুলা যোগাযোগে। এটা দেখলে হবে, আর তেমন কিছু নাই। ফ্যাক্সের পূর্ণরূপ এটা একটু দেখবা। হ্যাঁ, ফ্যাক্সের পূর্ণরূপটা দিয়ে কোশ্চেন আসে কখনো কখনো। হ্যাঁ, ফ্র্যাকশনাল ইয়ার স্পেস জেরক্স এটা দেখবা, এটাকে ফেক্সিমিলো বলে। আর তেমন কিছু নাই। টেলেক্স মেলেক্স এগুলো খুব বেশি একটা ইম্পর্টেন্ট না এখন আসলে, খুব বেশি মানে রেলেভেন্ট না। এরপর www. এটা তো যেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হ্যাঁ, মোবাইলের সিম, রিম, এই SMS এর ফুল ফর্ম কি। হ্যাঁ, এগুলো একটু দেখবা। আর এখানে তেমন কিছু নেই, এগুলো জাস্ট একবার রিড আউট করলেই হবে। হ্যাঁ, তো এখানে আর তেমন কিছু নাই। ওকে, সো নেক্সট ডে আমরা হচ্ছে কি এই টপিকটা পড়বো। ওকে, সো তোমাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো, না হলে আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করব। ওকে, তোমাদের কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারো, না হলে আমরা এখানে আজকের মতো শেষ করব। পরবর্তী ক্লাসে হচ্ছে যে কি আমরা বাকি চ্যাপ্টারটা দেখব। ওকে, আশা করি কারো কোনো কোশ্চেন নাই। আর কোশ্চেন না থাকলে আজকের মতো আমি এখানেই বিদায় নিব। আমি কয়েক সেকেন্ড সময় নিব, এর মধ্যে যেন তোমরা কোশ্চেন করো। আর কোনো কোশ্চেন না পেলে ধরে নিব যে আসলে তোমরা সবাই বুঝেছো সব কিছু, কোনো ধরনের জিজ্ঞাসা নাই। ওকে, আচ্ছা, বলতেছে MCQ। ভাই MCQ তো আমি বললাম যে এই টপিকগুলো ক্লিয়ার হলে পরে একসাথে আমরা প্রত্যেকটা টপিক মার্চ করে আমরা ধরো 2-3টা চ্যাপ্টার একসাথে করে আমরা কি করবো, MCQ সলভ করবো। ওকে, সো কারণ কি লাইক ধরো এখন তোমাকে পড়াইছি, তুমি এখন মনে হবে যে আমি তো পারবো এখন, তাই না? এখন করাই আসলে খুব বেশি তোমার প্র্যাকটিসটা হবে না। এখন তুমি তো টপিকটা পড়ছো, বুঝছো, মনে থাকবে। প্র্যাকটিসটা কখন হবে, 1-2 দিন পরে যখন করবা তখন রিকল হবে যে না হ্যাঁ এটা তো পড়ছি। এখন পড়লে তুমি সব পারবা, আমি জানি। বলছে গুচ্ছ প্রশ্ন ব্যাংক কিনে লেকচার শিট পড়লে কি হবে? লেকচার শিট পড়ো এনাফ, এরপরে কিছু প্র্যাকটিস করার চেষ্টা করো। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে এক্সাম দাও, তাহলেই হয়ে যাবে আশা করি। ঠিক আছে, এরপর সাজেশন ক্লাস হবে, ম্যারাথন ক্লাস হবে, ওগুলা প্র্যাকটিস করলে হবে। এরপরেও তুমি ইউটিউবে একটু সলভগুলো দেখে নিও, প্রিভিয়াস বা এ বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনগুলো একটু দেখে নিও। যদিও আমরা সলভ করাবো আগে পরে, হ্যাঁ, বাট নিজে স্বেচ্ছায় একটু আগে থেকে দেখলে তোমার প্রবলেমগুলো আগে থেকে ফাইন্ড আউট করতে পারবা। আমরা যখন ক্লাস নিব তখন তোমার প্রবলেমগুলো বলতে পারবা, এই আর কি, বুঝছো? ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।